নমস্কার, শুভ সন্ধ্যা। আজ রঙ্গসেনার নাট্য বৈঠকি আড্ডার ৭৭তম অধিবেশন। আমরা দেখতে দেখতে নাটকে বৈঠকি আড্ডার ৭৭তম অধিবেশনে পদার্পণ করলাম। এই নাটকে বৈঠকি আড্ডাতে প্রতিবারই বিভিন্ন রকমের বিষয় নিয়ে আমরা এই অধিবেশন করে থাকি। কখনো নাটক পাঠ হয়, কখনো নাট্য বিশ্লেষণ হয়, কখনো চরিত্র বিশ্লেষণ হয়। আজ আমাদের বিষয় নাটক পাঠ অভিনয়ের আসর, এবং আজকের এই নাটক পাঠ অভিনয়ের আসরে দুটি নাটক পাঠ করা হবে, একটি ব্যালেন্স এবং একটি পৌনিকতা। এবং আজকে পাঠ অভিনেতা হিসেবে আমরা আমাদের দলেরই দুজন সদস্যকে পেয়েছি, প্রীতম সাহা এবং শুভদীপ দত্ত। তারা পাঠ করবেন। প্রথমে আমি প্রীতম সাহাকে ডেকে নেব ব্যালেন্স নাটকটি পাঠ করার জন্য, এবং তারপরে আমরা পৌনিকতা শুনে নেব। প্রথমেই ডেকে নিচ্ছি প্রীতম সাহাকে, এবং নাটক ব্যালেন্স সেটি পাঠ করার জন্য ওকে শুরু করবার কথা বলছি। ব্যালেন্স। কাহিনী সুচিত্রা ভট্টাচার্য, নাটক ধ্রুবক ঘোষ, চরিত্র রেণুকা হালদার, দোলা, মিহির, বুয়ান, টুটলু ও পূর্ণিমা। প্রথম দৃশ্য, একটি সুসজ্জিত ফ্ল্যাট। ডাইনিং রুম, ড্রয়িং রুম ছাড়াও মঞ্চের এক কোণে বেডরুম, অন্য কোণে একটা কাঁচের জানালা, মধ্যমঞ্চে একটি দেওয়ালের অংশবিশেষ, তাতে ঝুলানো রয়েছে একটি বৃহদাকারের ফটো ফ্রেম। মঞ্চের সামনের দিকটা, বিশেষত ডাউন রাইটটা খালি, ডাউন লেফটটা খালি। ডাউন সেন্টারে বৈঠকখানা, আপার রাইটে বেডরুম ও আপার লেফটে ডাইনিং টেবিল। মঞ্চ অন্ধকার, তবে ফটো ফ্রেমের উপর আবছা আলো। হঠাৎ ফোনের রিং। দোলা যেন হন্তদন্ত হয়ে ফ্ল্যাটে ঢুকলো। একটা বড় প্যাকেট সেন্টার টেবিলে রাখা। সাইড পার্স থেকে মোবাইলটা খুঁজে বার করতে করতে যেন ফোনটা কেটে যায়। ধুর, ফোনটা কেটে গেল, ভাল লাগে না। মিহি কিন্তু এ সময় ফোন করছে কেন হঠাৎ? আবার ফোনটা বেজে ওঠে। হ্যাঁ বলো। এই ধরতে ধরতেই ফোনটা কেটে গেল। মিহিরের গলা। মিহি, কোথায় রাখো ফোনটা? তোমাকে একবারে ফোনে তোমাকে পাওয়া যায় না কোনোদিনও। আচ্ছা ঠিক আছে, ফোনটা কেন করেছো সেটা তো বলো। মিহি, ও হ্যাঁ, খবরটা শুনেছো তোমার রেণুদির? রেণুদির কি হয়েছে? তোমার রেণুদি তো সুইসাইড করেছে। যা, কি যাতা বলছো, কাজরানি করো না তো। না গো, সিরিয়াসলি, এই তো 2:30 নাগাদ সিদ্ধার্থ ফোন করেছিল। রেণুদির কোন এক রিলেটিভ নাকি অফিসে এসে খবরটা দিয়েছে। রিলেটিভ? কে? তা বলতে পারবো না। পরশু রাত থেকেই নাকি ফ্ল্যাটের দরজা বন্ধ। কাল বোধহয় কাজের লোক এসে ফিরে গিয়েছিল। আজও সে অনেকবার বেল বাজিয়ে সাড়া পায়নি। তখন পাশের দেওরের ফ্ল্যাটে খবর দেয়। তারাও নাকি দরজায় ধাক্কা টাক্কা দিয়েছিল। তারপর কেমন একটা সন্দেহ হওয়ায় পুলিশকে জানায়। বেলার দিকে পুলিশ এসে দরজা ভাঙতে ভক করে একটা পচা গন্ধ বেরোয়। শোবার ঘরের সিলিং ফ্যানে নাকি ঝুলছিল, গলায় ফাঁস লাগিয়ে। শাড়ির ফাঁস? সিলিং ফ্যান? জীবনকে যে হাত হাতে আঁকড়ে ধরতে চায়, ঠিকঠাক বাঁচার জন্য যে সদা ব্যাকুল, সে হঠাৎ আত্মহত্যা করতে যাবে কেন? তাও আবার 58-59 বছর বয়সে। কোন মানুষ কখন যে কি করে বলে বোঝানো খুবই মুশকিল, বুঝলে? সেই। আচ্ছা, রেণুদির ছেলে খবরটা পেয়েছে? জানানো হয়েছে নিশ্চয়ই। বাই দ্য ওয়ে, তুমি কলেজ থেকে ফিরেছো? এই জাস্ট ফিরলাম, মার্কেটিং শেখ। তুমি? আসছি, হ্যান্ড ড্রাইভ। সাবধানে এসো, বাই। কিছুক্ষণ একটা নিস্তব্ধতা। ফোনের দিকে তাকিয়ে থাকে দোলা। রেণুদি? কেন এমন করলে রেণুদি? শেষ কবে যেন তুমি এসেছিলে? গত সপ্তাহে না দিন 10 আগে? না, রবিবার ছিল। ডাইনিং এর এক চেয়ারে বসে মধ্যবয়স মিহির ফেরার পরেও রেণুদির কথাই পুরোনো কথা বলছিল। এরপরে হচ্ছে কি সেকেন্ড সিন, ডাইনিং টেবিলে বসে মিহির নিউজ পেপার পড়ছে। মিহির, কি গো, তোমার ডিনার রেডি হলো? দোলা, জাস্ট 5 মিনিটস। কেন, তোমার খিদে পেয়ে গেছে বুঝি? মিহির, অবভিয়াসলি। আচ্ছা, বুয়ানের আজকাল ফিরতে এত দেরি হচ্ছে কেন বলো? দোলা,
হুম, আগের চাকরিটা ছেড়ে নতুন একটা জবে ঢুকেছে, বিদেশি ব্যাংক। বলছে জব প্রোফাইলটাও ভালো। হ্যাঁ, তাই আর কি। জব প্রোফাইল যেমন ভালো, মাইনে যেমন দিচ্ছে, তেমন তো খাটিও নিচ্ছে খুব। বেল বাজে, ওই এলো বোধ হয়। আচ্ছা, ভুয়ানকে কি বলবো? তুমি যা ভালো মনে করো। কিরে, এত দেরি করলি? ভুয়ান, বাইপাসে জ্যাম ছিল। দোলা, আগে ফ্রেশ হবি না ডিনার করবি? ভুয়ান, ডিনার, আই এম টু হাংরি। কি আছে আজ? দোলা, চিকেন। যা আগে হাত মুখ ধুয়ে আয়। আচ্ছা, তোদের অফিসে কি খেতেও সময় দেয় না নাকি রে? ভুয়ান, হিউজ ওয়ার্কলোড মা, হিউজ। ও তুমি বুঝবে না। হাত মুখ ধুতে যায় দোলা, আমার বুঝেও কাজ নেই। মিহি, আরে ভুয়ান, তুই তোর রেণু মাসি, মানে রেণু মাসিকে চিনিস তো নাকি? হুম, দ্য ন্যাগিং লেডি। আহ, ভুয়ান। মিহি, হ্যাঁ, বলছিলাম যে সে তো সুইসাইড করেছে। ভুয়ান, হোয়াট? মিহি, হ্যাঁ, গত পরশু। ভুয়ান, কি করে? শাড়িতে ফাঁস দিয়ে। ভুয়া, তোমার চাকরি রুটি দেবো? মিহি, হ্যাঁ। ও হ্যাঁ, তোমাকে তো একটা ইনফরমেশন দেওয়াই হয়নি। তোমার রেনু দিয়ে একটা সুইসাইড নোট লিখে গেছে। ভুয়া, তাই নাকি? মিহি, হ্যাঁ, অনেকে ফাঁসিয়ে গেছে। মানে ওর মৃত্যুর জন্য কে কে দায়ী তার একটা লম্বা লিস্ট করে গেছে সেই নোটে। তাতে তো প্রায় কেউই বাদ নেই। এক নম্বরে আছে প্রমোটার, প্রমোটার হরিশ মাথানি। সে নাকি ষড়যন্ত্র করে দেওয়ার ফাঁস। দোলা, এই দোলা, দোলা। দোলা হঠাৎ চমকে উঠে বিছানায় বসে, একবার মিহিরের দিকে দেখে, তারপর আবার সে অস্থির হয়ে পড়ে। রেণুকা, শোন না ভাই, এদিকে আয়। দোলা ভয়ে ভয়ে বলে, বলো। রেণুকা, বিয়ে পড়েছিলি? দোলা, না, একটা হিসেব কিছুতেই মেলাতে পারছি না। রেণু, হিসেব? কেন, কেন এমন করলে? সেফ কয়েকটা মানুষকে বিব্রত করার জন্য? রেণু, তোর বুঝি তাই মনে হয়? না, আমি জানি তোমার চরিত্রের সঙ্গে ব্যাপারটা ঠিক খাপ খায় না। না, মানছি তুমি অনেক জ্বালাতে সকলকে, তোমার মধ্যে একটা অস্থিরতাও কাজ করবে, কিন্তু তাই বলে প্রতিশোধ পরায়ণ? প্রতিশোধ পরায়ণ তো তুমি না। রেণু, প্রতিশোধ? হাসালি। দোলা, ভালোবাসতে চাইতে, ভালোবাসা পেতে চাইতে। হুম, সেরকম ভালোবাসা আর পেলাম কই? হাত বাড়িয়েও তো সকলে মুখ ফিরিয়ে নিল। দোলা, তবে একটা কথা কিন্তু মানতেই হবে, প্রেম কিন্তু তোমার জীবনে কম আসেনি। ক্লাস 9-10 থেকেই ঝুপঝাপ নেমে পড়তে। মনে আছে তোমার? আমরা পাড়ার মেয়েরা তোমার হাব ভাব দেখে দিব্যি টের পেয়ে যেতাম। চোখে মুখে তখন তোমার একটা বিহ্বল দশা। সময় পর্ব অবশ্য বেশি দিন স্থায়ী হতো না। বিছানায় শুয়ে পড়ে দুজনে মিহি। দুনিয়ার কাউকে বিশ্বাস না করলে তো একাই হয়ে যেতে হয়। দোলা, দোলা, এটা একটা মানসিক অসুখ, তাই না? মিহি, জানি না, তবে এই নেচারটার কারণেই যে সুখ রেণুদির আশেপাশে ঘেঁষেনি, এই ব্যাপারটাতে কোনো সংশয় নেই, বুঝলে কিনা? কি প্যাথেটিক এন্ড বল, ভাবলেই চোখে জল চলে আসে। মিহি, দেখো রাত দুপুরে আর কাঁদতে বসো না তো, চলো শুয়ে পড়বে, চলো। দোলা, হ্যাঁ। আচ্ছা, অবিশ্বাস কি অকারণেই গ্রো করেছিল রেণুদির, নাকি ঠোক্কর খেয়ে খেয়ে? মিহির, আই বেগ টু ডিফার ম্যাডাম। মানুষকে চোখ কান বুঝে বিশ্বাস করাটাও যেমন কারোর কারোর নেচার, তেমন অবিশ্বাস করাটাও। বলা, আচ্ছা, রেণুদির বডি কি কাল ছাড়বে? পোস্টমর্টম হয়ে গেলে আর লাগবে কেন? আচ্ছা, তুমি যাচ্ছ নাকি কালকে শ্মশানে? বলা, না, গিয়ে আর কি দেখবো? হ্যাঁ, রেণুদির বাড়িতে গিয়ে একবার ঘুরে আসতে পারো। বলা, হ্যাঁ, ভাবছি। মিহির নাক ডাকতে থাকে। দোলা সেদিকে তাকায়, আবার যেন আবহে মিহিরকে ডাকে, এই দোলাকে ডাকে। চতুর্থ দৃশ্য, ডাইনিং রুমে পূর্ণিমা ঘর চা দিচ্ছে আর ওখানে না। আচ্ছা, আর কদিন আছে? এই তো আজ রাতটা আছে, কালকেই ফিরে যাবো বিকেলের ওই রাজধানী বলে। হ্যাঁ, বেশ, এবার তো নিশ্চয়ই পাকাপাকি ভাবে দিলিবালি হয়ে যাবে। বল, আসবি তো মাঝে মাঝে? কেন আসবো? সে কি রে, এখানে বড় হলি, এখানে তোর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তাছাড়া তোর তো একটা ফ্ল্যাট, সেটাও তো আছে। আমার কোনো ফ্ল্যাট ট্যাট নেই। ওমা,
কি বলছিস, এই ফ্ল্যাটের জন্যই তো রেণুদির এত। থামবে তুমি? আমার ওই ফ্ল্যাটের প্রতি কোনো আগ্রহ নেই, যার ইচ্ছে সে ভোগ করুক। আমি আর এই কলকাতার সঙ্গে না কোনো সম্পর্ক রাখবো না। বলা, এইটা তোর অভিমানের কথা কিন্তু। না মাসি, মা যেভাবে আমাকে হিউমিলিয়েট করলো আমি আর সহ্য করতে পারছি না। আমরা এবার এক এক করে ডেকে নেব। প্রথমে অঞ্জনদাকে ডাকবো। অঞ্জনদা নাটক আসো, এসে বলো নাটকের শুনে তোমার কেমন লাগলো, তোমার অভিমান আসো। এবার আমাদের পরবর্তী পাঠ অভিনেতা শুভদীপ দত্তকে ডেকে নিচ্ছি নাটক পাঠের জন্য। নাটক পৌনিকতা। কাহিনী ক্লোজ আপ। কাহিনীকার শিবদা গোস্বামী, নাট্যকার ধ্রুপদ ঘোষ। চরিত্রলি রমা 60 অনূর্ধ্ব বিধবা প্রৌঢ় মহিলা, গৃহশিক্ষিকা, সাংস্কৃতিক রুচিবোধ সম্পন্ন, সাধারণ অথচ ব্যক্তিত্ব সম্পন্না মহিলা। সুকুমা বছর 55 কি 58 বয়সী, কলেজে অধ্যাপনরত, হাসি খুশি এক জীবন্ত মানুষ। তুমি না, আর তোকে এনে নেওয়ার দায়িত্ব সব আমার। রমা ঠিকই আছে, ঠিক আছে, কাল সকালবেলা ট্রেন ধরবো, তুই চিন্তা করিস না। শুধু ও স্টেশনে রতন থাকবে তোকে রিসিভ করতে। রমা কি দরকার, আমি কি একা যেতে পারবো না? আমি তো আমার বাপের বাড়িই যাচ্ছি, একটা রিক্সা ধরলেই তো। রিক্সা রিক্সা পাবি কোথায়, এখন সব টোটো। আর কতগুলো বছর পর আসছিস বলতো তুই? 23 বছর। শুধু তবে তোর কি ধারণা কাটোয়া কি সেই আগের মতো একই কাটোয়া আছে? হ্যাঁ, ও তুই একা চিনতে পারবি না, রতন যাবে, ও ঠিক কল করে নেবে তোকে। রমা রতন কে? শুধু বেবির দিদির ছেলে। আর আমার বিয়েতে দেখেছিস না, মনে নেই? রমা ও হ্যাঁ বোধ হয়। বেবি ব্রেকফাস্ট সাজাতে সাজাতে আজকে কলেজ যাবে না যাবে না? শুধু হ্যাঁ জাস্ট আ মিনিট। রমা শোন, এখন রাখ, আমি স্নানে যাব। শুধু রাখি, সাবধানে আসিস কেমন? রমা ফোনটা কেটে কিছুক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকে রমা। শুধু ডাইনিং এ ফিরে যায়। অর্ণ ঢোকে রমার চমক ভাঙে। সামলাতে হয়, বল বল। রমা এটা কিন্তু তোর অন্যায়। শুধু বেবি কি সুন্দর সংসারটা সামনে রেখেছে, পুরো বিয়েটা তো দেখলাম ও আর তুলি মিলেই সামলালো। তুই তো দুজনেই হাসে। বেবি সারাদিন আমাকে তো ওই রান্নাঘরেই থাকতো। শুধু হ্যাঁ, ওই রান্নাঘর আর ওই রাসমণি সিরিয়াল, ওই দুটোই তো তোমাকে বাঁচিয়ে রেখেছে। বেবি তার কি করবো, সারাদিন পায়ের ওপর পা তুলে বিসমিল্লাহ খা আর ভীমসেন যোশী শুনলে তো ঘাম মুখে উঠবে না? শুধু ওসব সংস্কৃতি চর্চা পূর্ব অভ্যাস না থাকলে চট করে আসবে না। আচ্ছা তোরা এবার থামবি? বেবি কি করবো বলো, বাপের বাড়িতে তো কেউ শুনতো না, ওইখানেই তো মুশকিল। বেবি নিশ্চিন্তে শুধু আর বাড়ি ফিরে কি করবি ওখানে? ওখানে কে আছে তো? এখানেই থেকে যাবি। দুজনে কাজে চলে যায়, দিয়ে যায়। রমা চুপ করে বসে থাকে, উপযুক্ত আবহ। রমা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সত্যি কেউ তো নেই এখানে, কেউ নেই। কিন্তু যে স্টোভটা রান্না করি রোজ, ওই পশ্চিমের বারান্দায় আচারের বয়ামগুলো, দুপুরবেলা পেরিয়ে আনা ঢাক ঢাক রান্নাঘরের ওই বাসনগুলো, যারা প্রতিদিন আমার হাতের ছোঁয়ায় খিরিখিরি করে হাসে, কিংবা চৌকির উপর পুরনো ছেঁড়া বালিশ তোষক প্রতিদিন আমার হাতের টানে টানে ঝেড়ে রাখি, তারা তো আছে। তাছাড়া আমার ছাত্রছাত্রীগুলো বুকে হাত রেখে বসে পড়ে, সবার মনে থাকবে না, তবে ক্ষতটা আমাকে সচেতন করবে বারবার। ভয় নেই, বাড়ি ফিরে চলবে সেই ফৌনিক সম্পর্ক, যার কোনো দায়বদ্ধতা নেই। চলবে কথার পিঠে কথা সাজানো, চলবে আক্তার বাড়ির ঠুমরি কিংবা ভীমসেন যোশীর দরবারি। ভালো থাকিস তোরা, ভালো থাকিস সুখু, অর্ণা নামে উপযুক্ত আবর। বাবা এইটা তোদের সত্যি বাবা চড়িয়ে যাচ্ছে, ভুলে যায়নি। এই ডাক এক এক করে ফেলেছে। এই দুটি নাটকের বিষয়ে তাড়াতাড়ি শুকিয়ে গেছে, মুখ টুক গড়িয়ে যাচ্ছে। ব্যালেন্স শুনলাম, যদিও ব্যালেন্সটা পুরোটা শোনা হয়নি। আর ফোনি কথা শুনলাম, ব্যালেন্সও ভালো লেগেছে, ফোনি কথাও ভালো লেগেছে। দুটো নাটকই খুব সুন্দর, মঞ্চস্থ হলে খুব ভালো হবে। আগেও হয়েছে এটা আমি জানি, কিন্তু আমি দেখিনি।
দুপুরে ভালো। এবার তো বলতে পারবি অঞ্জনদা আবার অন্য আসবে বলো। আজকে রমেশনার ৭৭তম অধিবেশনে নাটক পাঠ পরপর দুটো শুনলাম। প্রথমটা ছিল ব্যালেন্স এবং দ্বিতীয়টা ছিল ফৌনিকতা। আমার সৌভাগ্য যে আমি দুটোতেই আছি, দুটো নাটকেই অভিনয়ের সুযোগ পেয়েছি এবং দুটো চরিত্রই ভালো চরিত্র। সেই অর্থে আমার খুবই দুটোই প্রিয় নাটক। এবং প্রথমটা সম্পর্কে বলবো যে খুবই ভালো নাটক। প্রথম প্রথমে পড়ছিল, তারপরে আবার বাকিটা দিক করলো, অসাধারণ করলো দিক। আর দ্বিতীয়টাও কলিকতা খুবই ভালো। দুটো যদি আবার নতুন করে শুরু হয় তাহলে খুব ভালো লাগবে। আর আমি তো আছি দুটোতে, এটাই আর কি বলা। আর কি বলবো? নাটক পাঠ অভিনয় আসলে আমি করে করছি না। এর আগে আমার থাকার সৌভাগ্য পাইনি, ভালোই লাগবে। দুটো নাটকই ভালো লাগবে, তবে আমার অভিজ্ঞতাটা একটু বেশি হয়ে যাচ্ছে। নাটকই ভালো, মানে অভিনয়ের মাধ্যমেই তো সব কিছু করতে হয়। সেক্ষেত্রে হয়তো দুটো নাটকই ভালো হবে। সেখানে যদি আমি চান্স পাই আরও ভালো লাগবে। যা কি বল ব্যালেন্স ব্যালেন্স নাটকটা শুনলাম, এর আগে দেখেওছি, আমার বেশ ভালো লেগেছে, শুনেও বেশ ভালো লাগবে। সরে যা দুটো নাটকই পাঠ করা হলো, তো আমার খুবই ভালো লেগেছে। এবং দুটো নাটকই আমার বেশ কতগুলো শো দেখা, এবং আমি দুটো নাটক রিহার্সাল করেছি, ফৌনিকতা শো করেছি অনেকগুলো। তো আবার নতুন করে যদি এই দুটো নাটক আবার হয় তো খুব ভালো লাগবে। দুটো নাটক খুব ভালো লাগলো আমারও, তাই ব্যালেন্সের থেকে ফৌনিকতাটা বেশি ভালো লেগেছে বেরোর শুনে। ভালো, আবার যদি হয় খুব ভালো লাগবে। প্রথমবার আমারও। পরবর্তী আমাদের নাটক বৈঠকি আড্ডার ৭৮তম অধিবেশন 8ই মার্চ, যেদিন সেই দিন সিনে অনুনাটকগুলির বিশ্লেষণ করা হবে। আপনারা রঙ্গসেনার সকলকেই বলছি, যারা এখনো সিনে অনুনাটক জমা দাওনি তারা শীঘ্রই সিনে অনুনাটকগুলো জমা দাও। এবার কিন্তু অনেকে ভালো ভালো কাজ করছে, তোমরা আরো ভালো করে কাজ করো এবং পরবর্তী অধিবেশনে দেখা হবে। আজকের নাটক পাঠের আসরে দুটি নাটক পড়া হলো এবং সকলেই শুনলেন। তো আজকের আমাদের ৭৭তম অধিবেশন এখানেই সমাপ্ত করা হলো। ধন্যবাদ।